সত্যি ভৌতিক ঘটনা চ্যানেলের একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে কল্যাণ। এই ঘটনাটা আমার ছোট ভাইরা ভাই মলয় দা তার থেকেই শোনা। তিনি থাকেন আরামবাগে তাদের বিরাট সম্পত্তি। এই গল্পটা তার বাবার থেকেই শুনেছিলেন তিনি। আজ থেকে প্রায় 42-43 বছর আগে ভোলাদা একটি চায়ের দোকান ছিল। ভোলাদা ওই আরামবাগের স্টেট ব্যাংকের পাশে একটি ছোট চায়ের দোকান, খাবড়ার চাল, বাঁশের আর দরমা দিয়ে ঘেরা, আর বেকারিকে চেঁচারি করে বেঞ্চ তৈরি করে তাতেই বেশ কিছু লোকজনকে বসতে দেওয়ার ব্যবস্থা তিনি করেছিলেন। এক বাক্যে ভোলাদার চায়ের দোকানের নাম কে না জানে। ভোর 3:30-র সময় দোকান খুলতেন আর বন্ধ করতেন বেলা 1টা নাগাদ। আবার সন্ধ্যাবেলায় রোজ দোকান খুলতেন ওই 5টা নাগাদ, বন্ধ করতেন রাত্রি 10টা, 10:30। আজ থেকে 42-43 বছর আগের আরামবাগ আর এখনকার আরামবাগ কিন্তু অনেক তফাৎ। তখন ছিল অত্যন্ত গ্রামেরই মতো, প্রায় গ্রামই বলা যায়। মলয়দার বাবা সেই দোকানে চা খেতে যেতেন, ভোলাদার চায়ের দোকানে। ভোলাদা এতই সাহসী ছিলেন যে এত রাত্রিবেলা দোকান বন্ধ করে তিনি যখন বাড়ি যেতেন তার কিন্তু বিন্দুমাত্র ভয় ডর ছিল না। ভাঙা ঢরঢরে সাইকেল নিয়ে তিনি যেতেন প্রায় 5 কিলোমিটার রাস্তা পার করে তার বাড়িতে। গল্পটা পুরোটা শুনলে তোমাদের ভীষণ ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিং। যদি শোনার পর তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদেরও যদি এরকম কোনো গল্প জানা থাকে তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডিতে পাঠিও, আমি পড়ে শোনাবো। তাই ভোলাদা প্রতিদিনই এই ভোরবেলা আসতেন দোকান খুলতে আর রাত্রিবেলা আবার ঠিক দোকান বন্ধ করে যেতেন। মাঝখানে একবার দোকানটা খানিকক্ষণের জন্য বন্ধ রাখতেন, বেশ কেন দোকানের মধ্যেই তিনি তার রান্না করে নিয়ে নিজের মতো করে নিয়ে তিনি খাওয়া দাওয়া করতেন। মলয়দার বাবা বলছেন, মানে মলয়দাকে বলেছিলেন যে এই ভদ্রলোক এতই সাহসী ছিলেন যে তার বিন্দুমাত্র কোনো কিছুতে ভয় ছিল না। তার বাড়ি যাওয়ার পথে একটা রাস্তায় একটা কবরস্থান ছিল, সেই কবরস্থান পেরিয়ে তাকে যেতে হতো। তারপর কিছুটা বাঁশঝাড়ও ছিল, তারপর ভোলাদার বাড়ি। মাঝখানে তো অনেক খানাখন্দ ডোবা তো ছিলই। তখন আরামবাগ ছিল অনেকটাই গ্রাম কেন্দ্রিক। তা একদিন এরকম বর্ষার দিনে বাড়ি ফিরছেন একটু তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়ে, রাত্রি ওই 9টা, 9:30 হবে। কারণ সেদিন সন্ধ্যা থেকে এতটাই বৃষ্টি হয়েছে যে প্রায় খরিদ্দার খুব কমই আছে, আর যারা আছে তারা দোকানে বসে প্রায় 3-4 ঘন্টা ধরে আড্ডাই মারছে। 3 কাপ 4 কাপ তারা হয়তো চাও খেয়ে নিয়েছে ওখানে বসে বসে গল্পগুজব করতে করতে। তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়ে ভোলাদা যখন বাড়ি ফিরছিলেন সেই কবরস্থানের পাশ দিয়ে দেখলেন যে একটি কবরের পাশে একটি মেয়ে বসে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভোলাদা গাড়িটা থামিয়ে, মানে তার সাইকেল থামিয়ে নেমে জিজ্ঞাসা করলে, আরে কে রে, তুই এত রাত্রিরে এখানে বসে তুই করছিস, কি করছিস এখানে? মুখটা ফিরিয়ে মেয়েটি তখন বলে, কাকা আমি কে রে? সে বলে, আমি তসলিমা। তুই তসলিমা? এই কথা বলে ভোলাদা বাক রুদ্ধ হয়ে যায়। কারণ
কিছুদিন আগেই এই তসলিমা নাকি মারা গেছে। কোনো পারিবারিক কারণবশত সে আত্মহত্যা করেছিল এবং তাকে রাস্তার ধারে এই কবরেই তাকে শায়িত করা হয়েছিল। সুতরাং তসলিমার নাম শুনে ভোলাদার মতো এরকম নির্ভীক ব্যক্তিও এতটাই ভীত হয়ে পড়েছিলেন যে তিনি তখন সাইকেলের ওপর কোনো রকমে উঠে বনবন করে সাইকেল চালাতে থাকেন বাড়ির পথে। কিন্তু তিনি বাড়ি যাননি। তিনি যে কোথায় গিয়েছিলেন বাড়ির দিকে যাওয়ার লক্ষ্য নিয়ে তিনি চলে যান অনেক দূরে, একটা খেয়াঘাটের কাছে। সেই খাল পেরিয়ে লোকে ওপারে চলে যায় একটা অন্য গ্রামে। আর সন্ধ্যাবেলায় কিছু লোক ওই বর্ষার দিনে সেখানে নদীতে মাছ ধরার জন্য বড় বড় টর্চ লাইট জেলে তারা মাছ ধরছিল। সেখানে তারা ওই টর্চের আলোয় তখন ভোলাদার নিজে সংজ্ঞা ফিরে আসে। তিনি তখন ভাবেন, না, আমি তো বাড়িতে আসিনি, আমি তো নদীর ধারে চলে এসেছি। তারপরে আবার সেই লোকেদের সহায়তায় তিনি আবার নিজের বাড়িতে এসেছিলেন। তখন অনেক রাত হয়ে গেছে, বাড়ির লোকও তাকে খোঁজার জন্য এদিক ওদিক করছিলেন। তা ভোলাদার সেই যে দোকানটা ছিল ঠিক স্টেট ব্যাংকের গায়ে, এই দোকানে তার এতটাই ভিড় হতো যে তিনি সেই ভোর থেকে আর ওই একদম রাত্রি পর্যন্ত তার হাতে চায়ের ছিল, মানে জাদু ছিল যে তার টানে সেখানে প্রচুর লোক আসতেন। আর এই নির্ভীক ব্যক্তিও যে এতটাই ভীত হতে পারে সেটা এই গল্পতেই বুঝতে পারা যায়। ঠিক আরেকটি গল্প এই মলাদার বাবার থেকে শোনা, যে গ্রামে, মানে আরামবাগ গ্রামে একটা আত্মার উদ্ভব হয়েছিল। সে মাঝে মধ্যেই এরকমভাবে লোকের বাড়িতে হানা দিত। সেই বাড়ির কোনো কর্তা বা গৃহকর্ত্রী বা সেই বাড়ির কোনো ছেলে বা মেয়ে তাদের নাম ধরে ডাকত এবং তারা আসলে তাদের সাথে কিরূপ আচরণ করত সেটা একটু ভালো করে মন দিয়ে শোনো। এই গল্পটাও যদি তোমাদের ভালো লাগে, ঠিক একইভাবে বলছি, লাইক করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। মলাদার বাবার বন্ধু বিমল বাবু, তার স্ত্রী খুব দাম্ভিক প্রকৃতির। বাড়ির লোক প্রায় সকলেই তাকে সমীহ করে চলে। একদিন রাত্রি 8টা কি 8:30 হবে, বিমলবাবুর গলায় একজন বাড়ি থেকে ডাকলেন, বাইরে থেকে, দরজাটা খোলো, দরজাটা খোলো। এই কথা শুনে বিমলবাবুর স্ত্রী তিনি বাইরের খিড়কির দরজাটা খুলে দিয়ে দেখলেন, হ্যাঁ, তাঁর স্বামী। খিড়কির দরজা খুলে দিতেই তাকে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি আজকে এত তাড়াতাড়ি গিয়ে চলে এলে? কোনো কথার উত্তর না দিয়ে সে ভেতরে চলে যান। আর বিমলবাবুর স্ত্রীও দরজার খিড়কিটা বন্ধ করে দেন। হয়তো স্বামী ক্লান্ত বা অবসন্ন বা কোনো চিন্তায় আছেন এই ভেবে তিনি আর কোনো প্রশ্ন করেন না তাঁর স্বামীকে। স্বামী ঘরে ঢুকে যায়, গিয়ে সে তার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। বিমলবাবু স্ত্রী ভাবেন, ঠিক আছে, উনি তো এসে গেছেন, ঠিক খাওয়ার সময় ওনাকে ডেকে খেতে দিয়ে দেবো, এখন আর ডাকছি না বলে রাত্রি 10:30 নাগাদ বিমলবাবু স্ত্রী ঘরে যান। ঘরে গিয়ে দেখেন যে না, সেখানে তো বিমলবাবু নেই, কিন্তু ঘরের বিছানাটা কিন্তু চাদরটা এলোমেলো হয়ে আছে। বিমলবাবু খুব সিগারেট খেতেন, আর বিছানার পাশে একটি টেবিলে সিগারেটের তখনও একটা জ্বলন্ত সিগারেটের ধোঁয়া উঠছে।
কিন্তু ঘরের মধ্যে কোনো জায়গায় বিমলবাবুর স্ত্রী তার স্বামীকে খুঁজে পেলেন না। খানিকটা দূরেই একটা চা খাবার টেবিল ছিল, টি টেবিল। খালি সেই টেবিলে বিমলবাবুর স্ত্রী লক্ষ্য করেছিলেন বেশ কয়েকটা হাড়, মাংসের হাড়, যে হাড়গুলো নিশ্চয়ই কোনো জীবজন্তুর হবে। এই ঘটনায় বিমলবাবুর স্ত্রী তৎক্ষণাৎ চিৎকার করে ওঠেন। তার ছেলেমেয়েরা এবং তার অন্যান্য জা এবং ভাসুর সবাই দৌড়ে আসেন। এসে বিমলবাবুর ঘরের মধ্যে ঢুকে দেখেন একই কাণ্ড, একটা জ্বলন্ত সিগারেট জ্বলছে, একটা আর ওখানে বেশ কিছুটা টেবিলের মধ্যে এরম হাড় পড়ে রয়েছে। হ্যাঁ, অথচ বিমল ঘরে আসেনি। তার বরদা বলছেন, হ্যাঁ, বৌমাকে জিজ্ঞাসা করছেন। বৌমা তার যথারীতি সমস্ত ঘটনাটা যখন শুনলেন, হ্যাঁ, বললেন এটা কি করে সম্ভব হলো? তোমাকে তো বিমলই রেগেছিল, তুমি তো নিশ্চয়ই তার ডাকেই দরজা খুলেছিলে। হ্যাঁ, তাহলে সে গেলটা কোথায়? বেশ কিছুদিন পরে ঠিক একই ধরনের ঘটনা পাশের গ্রামেও ঘটেছিল অন্য একটি ব্যক্তির সাথে, এবং সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, যেটা মানুষকে কিন্তু মানুষের মধ্যে খুব একটা ভীতি সঞ্চার করে সেই সময়। তা এগুলো ঠিক যেন মনে হচ্ছে গল্প, কিন্তু এগুলো কিন্তু সত্যিকারের গল্প। কারণ যে মানুষটা, মানে আমার ছোট ভাইরা ভাই মলয়দা, তার বাবার থেকে শোনা, তিনি কিন্তু এই ধরনের গল্প বলেছিলেন তার ছেলেদের, তার থেকেই শোনা। আগামী দিনে তোমাদের এরকম আরও সত্যিকারের ঘটনা শোনাবো। সঙ্গে থেকো, পাশে থেকো।